ঈদ মোবারক। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদের বিশেষ তৃতীয় মাত্রা, আর বিশেষ এই তৃতীয় মাত্রার বৈশিষ্ট্য আপনাদের সবারই জানা, এবং কেন এই ধরনের আয়োজন সেটাও আমি বহুবার ব্যাখ্যা করেছি। মূলত রাজনীতিবিদদের সঙ্গে জনগণের সংযোগকে আরও নিবিড় করবার জন্যে, তাদের সম্পর্কে মানুষের যে কৌতূহল আছে সেটা মেটাবার জন্য এই আয়োজন। আজকের এই আয়োজনে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন, এবং আমার ডানে রয়েছেন তারই সহধর্মিণী শাহিন আক্তার। ঈদ মোবারক আপনাদের দুজনকে এবং স্বাগত আপনাদের দুজনকে। আপনাকে বিশেষভাবে, আপনি প্রথমবারের মতো তৃতীয় মাত্রায়, সেই জন্যে আমি আপনাদের দুজনকেই অনুরোধ করব যে আপনারা আপনাদের মতো করে দর্শকদেরকে ঈদের শুভেচ্ছা জানাবেন। কীভাবে জানাবেন? সকল দর্শক শ্রোতা এবং বিশেষ করে আমার নির্বাচনী আসন 114 পটুয়াখালী 4 কলাপাড়া উপজেলা, রাঙ্গাবালী উপজেলা, কুয়াকাটা, মহিপুর সহ দেশবাসীকে আমি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আমি আশা করি এই ঈদ আমাদের অতীতের যে ব্যর্থতা, আমাদের যে আকাঙ্ক্ষা, এগুলিকে ধারণ করে আগামী দিন আমরা এগিয়ে যাব। আপনার পালা, আপনি কীভাবে দর্শকদের শুভেচ্ছা জানাবেন? প্রিয় এলাকাবাসী, পটুয়াখালী 114 কলাপাড়া 4, কলাপাড়া, রাঙ্গাবালী, মহিপুর, কুয়াকাটা সকল দর্শককে ঈদের শুভেচ্ছা, ঈদ উল আজহার শুভেচ্ছা, এবং সবাইকে এই যে সবাই সুন্দরভাবে এই বছর মানে ঈদটা করতে পেরেছে, এই জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদেরকে। এমনিতে ঈদ কীভাবে কাটান আপনারা? ঈদের দিনগুলো বা ঈদের দিন কেমন গেছে, ঈদের দিনের রুটিন কি, আপনাদের দুজনের কাছ থেকে আমি একটু শুনতে চাইবো। আসলে ঈদের দিন আমরা তো সাধারণ একজন নাগরিকের মতো ঈদটা আমরা করতে পারি না। আমাদের দেখা যাচ্ছে যে ঈদের দিন আমরা সকালবেলায় ওখানে যে কেন্দ্রীয় যে ঈদের নামাজটা হয় ওখানে যেতে হয়, গিয়ে যারা আমাদের ওখানে নাগরিকরা আছে তাদের সাথে একই সাথে ঈদের নামাজটা আদায় করতে হয়, এবং এটা অনেকটা আপনার একটা রিউনিয়নের মতো মনে হচ্ছে। সবার সাথে একটু দেখা সাক্ষাৎ, মোলাকাত করা, কোলাকুলি করা এবং সবাইকে শুভেচ্ছা জানানো। তারপর ঈদের নামাজ শেষে এসে বাসায় এসে সারা দিন যেটা আমাদের যারা শুভাকাঙ্ক্ষী বা আমাদের যারা নাগরিক, যারা নেতাকর্মী, এদের সাথে শুভেচ্ছা বিনিময়, এইভাবেই সারা দিনটা আমাদের কেটে যায়। আর এমনি আয়োজন, খাবার দাবার এবং সেমাই, পোলাও, মাংস। তারপরে আমি আবার আরেকটা পাশাপাশি করি, আমরা যারা মানে ঢাকায় মোটামুটি সবাই একটু সাদা ভাত, ঝাল মাংস, তারপরে ডাল, এগুলো পছন্দ করি, একটু ভর্তা পছন্দ করি, সেগুলো সারাদিনই ওইভাবে কেটে যায়। যেহেতু কলাপাড়ার লোকজন মোটামুটি ঢাকায় থাকে, সবাই আবার আসে বাসায়, ভালো লাগে আমার কাছে। জাতীয় সংসদ সদস্য, রাজনীতিবিদ, উনি এই আয়োজনের মধ্যে যুক্ত হন? মানে রান্না বান্না, খাবার দাবার, পছন্দ অপছন্দ কুরবানির সময়? না, পছন্দ অপছন্দ নাই বলতে, গরুর মাংসটা খুব পছন্দ। এখন তো আর ওইরকম খায় না, যেহেতু হার্টের সমস্যা আছে। আর এমনি সবার জন্য করতেই হবে গরুর মাংস, এটা হলো মূল ইয়ে। আর মুরগি করি, পাশাপাশি মাছ করি, যেহেতু মাছের এলাকা ওদের, সেহেতু মাছটা করি, ডাল করি। আপনি কোন এলাকার? নরসিংদী। নরসিংদী কোথায়? মনোহরদী থানা। ওকে, গুড। সো নরসিংদী থেকে কলাপাড়া, এবং সেই গল্প আমি পরে শুনছি। আপনার কাছ থেকে একটু আপনার পরিবার সম্পর্কে আমরা ধারণা পেতে চাই। কারা আছেন এবং কে কী করছেন? আসলে আমার আব্বা আম্মারা নাই, এরা ইন্তেকাল করেছে ইতিমধ্যে। আমি আমার 2 ভাই বর্তমানে আছি। তবে গ্রামের বাড়িতে আমার আসলে ঈদের সময় একটু কমই যাওয়া পড়ে, কারণ আপনি জানেন যে আমার ঢাকাতে যেমন থাকি, আবার পাশাপাশি এলাকাতে আমার উপজেলাতেই আমি এখন বসবাস করি, আর আমার 2 ভাই এরা গ্রামে বসবাস করে, যার কারণে তাদের সাথে একবার দিনে যে গিয়ে গ্রামবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করে আসি, দেখা সাক্ষাৎ, এভাবেই আমাদের কাটে। উনি নরসিংদী মনোহরদী থেকে কলাপাড়া পর্যন্ত কিভাবে পৌঁছালেন? এটা হলো আরেকটা ঘটনা। সেটা হলো যখন আমরা ঢাকা ইউনিভার্সিটি আমরা ছাত্র, আমি যখন ঢাকা ইউনিভার্সিটি পড়ি, উনি আমার একই আর জুনিয়র, আমরা একই সাবজেক্টে আমরা লেখাপড়া করতাম। কোন সাবজেক্ট? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটে আমরা সমাজ কল্যাণ বিষয়ে লেখাপড়া করেছি।
ওই আর ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজ কল্যাণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার একটু পশ্চিম নিউ মার্কেটের পশ্চিম সাইডে অনেকটা একটা আলাদা স্বতন্ত্র একটা ক্যাম্পাস, এবং ওখানে পারস্পরিক একটা বোঝাপড়াটা খুব চমৎকার ছাত্রছাত্রীদের মধ্যে। সেই হিসাবে পরিচয়, ওই থেকে একটা সম্পর্ক, ওই সম্পর্ক থেকে সর্বশেষ বিয়ে পর্যন্ত এইভাবেই তার সাথে আমার সম্পর্কটা। তো আপনার কাছে একটু শুনি খোলামেলাভাবে সম্পর্কের গাল গল্প, যে কিভাবে সম্পর্কটা হলো, কে উদ্যোগ নিল, একটু খোলামেলা যদি ঈদের প্রোগ্রাম সম্পর্ক হলো অনার্স ফাইনাল পরীক্ষা দিয়ে বাড়ি গিয়েছে, আর আমরা হলেই ছিলাম। তো হলে অভিষেক অনুষ্ঠান ছিল, ওই দিন আবার ও চলে আসছে তা আমান ভাই ওরা মঞ্চে, আমান ভাই বি চৌধুরী ওরা, তখন আমান ভাই ডাকতেছে এইদিকে আয়, এইদিকে আয়, ওই মেয়েটাকে দেখ। আমরা আবার খুব পেরোডি বানায় দুষ্টমি করতেছিলাম, এর মধ্যে ও বলে ওইদিকে তাকা, এই মেয়েটাকে দেখ, এটা তুই যদি ভবিষ্যতে পলিটিক্স করস তাহলে ওই মেয়েটা কাজে লাগবে। তা আমার ভাই ওই বললো, আর তাকায় দেখলো, তারপরে আমার ঠিকানাটা নেওয়ার চেষ্টা করলো, ওই দিন পারলো না, পরের দিন চেষ্টা করলো, তারপরে একদিন দেখে যে ডিপার্টমেন্টে, যে ওটা আপনি এই ডিপার্টমেন্টে, আমি বলছি আমি এই ডিপার্টমেন্টে পড়ি। তো এরকমভাবে পরিচয় হয়েছে, তারপরে তো আস্তে আস্তে তো বেশ কয়েক বছর। মিস্টার আমানুল্লাহ আমান যখন বললেন, আপনি কি তখনই মার্ক করছেন? না, মার্ক করেছেন না। তো যে আমার এটা ইচ্ছা ছিল না, ঠিকানা নেওয়ার চেষ্টা করলো সেটা, আমরা তো 5 বোন, মানে আমাদের এটা ইচ্ছা ছিল না যে প্রেম করে বিয়ে করব, এটা ধারণা ছিল না। মানে আব্বা যেহেতু সমাজতন্ত্রের রাজনীতি করতো, সেহেতু আমরা একটু অন্যরকম ছিলাম, অন্যভাবে বড় হয়েছে। আমরা 5 বোন, খুবই মিল, ভয় পেতাম যে বড় আপু যদি জানে তাইলে তো খবর হবে। তারপর একদিন বড় আপু তো জাসদ রাজনীতি করতেন, আপনার বাবাও জাসদ রাজনীতি করতেন। বড় আপুর বন্ধুরা বলতেছে না, ছেলেটা খুবই ভালো, বরিশালের যারা নার্গিস আপা ছিল, ডলি আপা ছিল, ওরা সবাই বলতেছে যে ছেলেটা ভালো, সমস্যা হবে না, ভবিষ্যতে ও খুব ভালো থাকবে। আলহামদুলিল্লাহ আছি এখনো বেশ ভালো। কিন্তু এই যে ভালোবাসার প্রস্তাব, সেটা কে দিল প্রথমে? উনি মনে আছে আপনার কি বলেছিলেন উনি, এবং আপনি কিভাবে রিয়াক্ট করেছিলেন? একটু করেছিলাম, কিন্তু ওর মানে আমার চেহারাটা আমার শাশুড়ির মতো, সেই জন্য ওই পরিবারে আমি খুব প্রাধান্য পাচ্ছি আর কি। আমার শাশুড়ি ভীষণ আদর করতো আমাকে। মানে আমরা তো বাসুরা 4 ভাইকে আমার শাশুড়ি সবসময় বলতো যে আমি 4টা মেয়ে নিয়ে আসছি। ছেলে কখনো বলতো না ছেলের বউ, মানে এমনভাবে আদর করতো সবাইকে, ডেকে একটা খাবার ভাগ করে দিত, এরকম খুবই অন্যরকম ছিল। শাশুড়ি যে, আমার মা সবসময় বলতো যে আমার দয় না, আমার শাশুড়ির দয় নাকি আমি উপরে উঠেছি। এটা আমার কাছে খুব ইয়ে লাগে যে, আর আমার শাশুড়িকে আমি ভীষণ পছন্দ করতাম। আসার সময় একদিন বলতেছে যে বউ তুমি যায় না, আমি কিন্তু ওকে বলবো যে আমার পেটে ব্যথা, আসলে পেটে ব্যথা না, তুমি আর একটা দিন থাকো। তো আমি বলতেছি মা আমার তো অফিস আছে, চাকরি করতে হবে, যেতে হবে, মানে এরকম একটা সম্পর্ক। আপনি কোথায় কাজ করছেন? হ্যাঁ, আপনার অফিস ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটিতে শুনেন, ডেপুটি লাইব্রেরিয়ান। সো আপনি ওই স্টোরিটা আপনি একটু সংযোজন বিয়োজন থাকলে, একটু খুব একটা নাটকীয় একটা ঘটনা আছে আমাদের সাথে, একটা সম্পর্ক। এর মধ্যে আপনার মনে আছে যে 1996 সালের 12ই জুন মনে একটা নির্বাচন হয়েছিল। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি। তো ওই নির্বাচনে বিএনপি হেরে গেল, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো। তখন আমি ছাত্রদল ইউনিভার্সিটি শাখার সভাপতি। আমাদের ক্যাম্পাসে ব্যাপক ঝামেলা শুরু হয়ে গেল। 96 সালে 15ই ফেব্রুয়ারি নির্বাচন, না এটা 12 জুন শেখ হাসিনা ফার্স্ট টাইম ক্ষমতায় গেলেন। আমাদের একটার পর একটা হল চলে যাচ্ছে, মানে ছাত্রলীগ দখল করে নিয়ে যাচ্ছে। প্রথম দখল করে নিল শহীদুল্লাহ ফজলুল্লাহ হল। তখন আমি দায়িত্বে, খুব কষ্ট হচ্ছিল, আমাজউদ্দিন স্যার, বিসি স্যার। এবং আপনার মনে হয় তখন একটা ঘটনা ঘটেছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যেটা আলোচিত। একই সাথে এই ঘটনার প্রতিবাদে, এই যে হলগুলি দখল হয়ে যাচ্ছে, ক্যাম্পাসে মারামারি হচ্ছে, ভিসি, প্রক্টর এবং 9 পূর্বশ সহ একটা বিরাট প্রশাসনের অংশ পদত্যাগ করেছিলেন আমাজউদ্দিন স্যার সহ, যেটা ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। তো তখনই দল ক্ষমতার বাইরে চলে গেল, ক্যাম্পাসে ব্যাপক অত্যাচার নির্যাতন শুরু হচ্ছে। তখন খুব আমি টেনশনে, তাই আমাজউদ্দিন স্যার একদিন আমাকে ডাকলেন, ডেকে বললেন যে কী ব্যাপার, তোমাকে খুব বিমর্ষ মনে হচ্ছে। তাই বললাম স্যার আসলে তো রাজনীতি করি, সমস্যা হবে, জেলে যাব, মামলা খাবো, এটা স্বাভাবিক, এটা নিয়ে তো কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা জায়গায় একটা কমিটমেন্ট আছে, এটা নিয়ে আমি খুব একটা টেনশন। তাই আমার বলে কি বলো তুমি। আমি বললাম যে এরকম, এর কথা বললাম যে তার সাথে একটা সম্পর্ক আছে, কিন্তু এখন তো আমরা খুব প্রবলেমে চলে।
উনি আমাকে সরাসরি বললেন তুমি কোনো কথা নেই, তুমি বিয়ে করো। আমি বললাম স্যার আপনি এটা কি বলেন, আমি বিয়ে করবো? কোনো কথা নেই। আমি বললাম যে এটা এবং আমার সাথে মাজুদ্দিন স্যার, আমি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হিসেবে দিয়েছি, খুব চমৎকারভাবে আমরা তখন কাজ করছিলাম ক্যাম্পাসে। আমার সাথে আমার সেক্রেটারি ছিল মনির করে, মারা গেছে কিছুদিন বছর খানি আগে। আমরা দুজন, তো স্যার আমি বললাম এটা স্যার কীভাবে সম্ভব? বললো না তোমাকে বিয়ে করতেই হবে। তো যাক, এর মধ্যেই মানে খুব গোপনে আমি বিয়ে করলাম। তখন এমাজুদ্দিন স্যার আমাকে একদিন বললো হঠাৎ করে, এর মধ্যে কিন্তু ক্যাম্পাসে খুব বাজে অবস্থা চলতেছে, যে এইভাবে ওকে একটু আমার সাথে দেখা করতে বলো, আমাকে বললো। তাই আমি বললাম কী জন্য? কয় বলো। দেখে দেখা, আমি বললাম তোমাকে এমাজুদ্দিন স্যার দেখা করতে বলছো, করে দেখা করলো। দেখা করে আমাকে বললো যে উনি বলতেছে যে ইউনিভার্সিটিতে জয়েন করার জন্য। তাই বললাম কি করবা? দেখি স্যার, এর মধ্যে আমার দিনটা আমার মনে নাই। আমাকে সকালবেলায় স্যারে ডেকে নিলেন তার বাসায়, আর এরশাদুল বাড়ি একজন টিচার, ডিনের অধ্যাপক আইন ছিলেন, যে দেখে এরশাদুল স্যার বসা। তা আমাকে বললো একটা কাজ করো, তুমি আর এরশাদুল বাড়ি বসে আমি একটা কাজ দিছি, এটাকে একটু ফাইনাল করো। তা আমার মনে আছে আমরা সেই 11টায় বসলাম, 3টা সাড়ে 3টা পর্যন্ত আমরা একটা ড্রাফট করলাম, মানে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক ঘটনাকে বর্ণনা করি, যে হল চলে যাচ্ছে, মারামারি হচ্ছে, ক্লাস করা যাচ্ছে না, এই ধরনের একটা পরিস্থিতি। তা স্যারের মামানের রাষ্ট্রপতির কাছে লিখলেন, যদি এই পরিস্থিতির উন্নতি না হয় তাইলে আমি পদত্যাগ করব। এই কথাটা আমরা একা ড্রাফট করে আমি আর এরশাদুল স্যার 3টার দিকে আমার মনে আছে উঠে চলে আসছি আমরা। হঠাৎ 3:30টার দিকে, তখন আপনার মনে আছে মোবাইল ছিল না, পেজার বলে একটা জিনিস ছিল, খেয়াল আছে কিনা? তা আমাদের কাছে একটা আমি আরেকজনের কাছে একটা পেজার ছিল। হঠাৎ দেখি যে আমানুল্লাহ আমাকে খুঁজতেছে। উনি তখন এমপি হলেন, 96 তো 91 হলেন, এতে এমপি। তা আমাকে বললো যে দ্রুত এমাজুদ্দিন স্যার তোমাকে খুঁজছে। এটা মনে হয়তো 4টা সাড়ে 4টার দিকে হবে, একই দিনে। তা আমি এর মধ্যে আপনার টিভিতে দেখা যাচ্ছে যে এমাজুদ্দিন স্যার রাষ্ট্রপতির কাছে একটা খোলা চিঠি লিখেছে, বলেছে যদি এই সংকট সমাধান না হয় তাহলে আমি পদত্যাগ করব। আমি দেখে আমি গেলাম, স্যার কি ব্যাপার আপনার সাথে? আমরা তো আপনি পদত্যাগ করবেন বলছেন, কিন্তু টাইম বলে দিচ্ছে এটা এই কটার মধ্যে পদত্যাগ। তখন উনি আমাকে বলে তুমি ওইটা রাখো, কি হবে আমার সেটা, তুমি ওকে তাড়াতাড়ি আমার কাছে পাঠাও। এবং আমার একটা খুব স্মৃতি যে তার পদত্যাগ করার আগে শেষ সিগনেচার রেখে চাকরিতে জয়েন করার ব্যবস্থা করলেন। এরপরই এই আমরা আমি আপনার কথা থেকে দুটো, একটা হচ্ছে আপনি সরাসরি বিয়েতে গেছেন, বিয়ের আগের পর্বটা আপনি কিছুই বলেননি, যেটা উনি বলেছেন, আমি বলেছেন যে সেখানে সংযোজন বিয়োজন আছে কিনা। আর সেকেন্ড হচ্ছে যে আপনি বলছেন যে গোপনেই বিয়ে করলেন। এই গোপনেই বিয়েটা মানে না, গোপনের বিয়ে করাটা তখন আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলে একটা নিয়ে, তখন আমি সম্ভাব্য ছাত্র দলের একটা, আমি ইউনিভার্সিটি প্রেসিডেন্ট, এরপর তো কেন্দ্রীয় রাজনীতিতে যাব। তখন আমাদের মধ্যে ছিল যে বিয়ে অবস্থায় রাজনৈতিক দলের নেতৃত্বে যাওয়া যাবে না। ওকে। তবে বিয়েটা হলো কেউ জানে না, আমি আমার হয়তো 4-5 জন বন্ধু এদের বাড়িতে গেছি, বিয়ে করে আমরা 2 ফ্যামিলি জানতো, 2 ফ্যামিলি শুধু জানতো আর কি, এবং বলা ছিল যে কেউ যেন এটা প্রকাশ না করে। এবং এটা আমার পার্টি জানলো, আমরা 96 সালের 28শে জুন বিয়ে করেছি, পার্টি জানলো মানে 2000 সালে। বেশ কিছু। আর আগের পর্ব, প্রাক পর্ব, বিবাহ প্রাক আমাদের একই ডিপার্টমেন্ট সম্পর্ক, আর দ্বিতীয়ত ডিপার্টমেন্টের নানা কাজকর্মে আমরা একসাথে কাজ করেছি, এই সাথে একটা সম্পর্ক এটা তৈরি হয়েছে। কিন্তু ভালোবাসার কথা আপনি তো প্রথম বলেছেন নাকি? এটা অত তো খেয়াল নাই, তখন কাজ করার মধ্যে একটা পর্যায়ে সম্পর্ক তো হয়ে গেছে। সো কত বছর হলো বিয়ের? 96 থেকে 30 শেষ প্রায়, ওই সামনের মাসের। কেমন কাটলো? মাশাআল্লাহ ভালো, খুবই ভালো। কোনো না, আমার আর ওর মধ্যে কখনো কোনো দেনা পাওনা বা কোনো কিছু নিয়ে কখনো ঝগড়া না, যে এটা কি রান্না করছে, এটা পচা বা খাবার ভালো না, কখনোই না। কি নিয়ে হয় ঝগড়া আপনাদের? আমাদের মধ্যে ঝগড়া হয় না, কোনো ঝগড়া হয় না। খালি ওই ওদের এলাকার লোকজনে হয়তো একটা জিনিস বললো, আমি ওই লোকটার সাপোর্ট করলাম। এখন আমি তো ওই দিকের জিনিসই বুঝি না। ওই যে ওদের এলাকায় কি জানি ওগুলো বলে, ওই খালটাল দখল, যে ওগুলা মাছ চাষ, এগুলো আমি বুঝি না। ভাবি একটু বলে দেন না, আমি ওইটা দখল করলে আমি ভালো চলতে পারি। আমি ঠিক আছে, আমি বলে দেব না। এখন হয়তো ওরা অন্যভাবে অন্য কাউকে দিয়ে বলাইছে, এখন বলে আমাকে তো বলছে এই গেটটা দখল করে খাওয়ার জন্য।
এখন ওকে তুমি তো বুঝুই না গে, তাইলে তুমি বললা কেন? আমি আসলে বুঝি নাই। আমি বলছি আচ্ছা ভাইকে বলবো না। তো এটা নিয়ে একটু হয় এমনি আমাদের মধ্যে। আমি চাই যে বেসিক্যালি আমি চাই যে আমাদের রাজনীতিটা, যেমন আমার রাজনীতির সাথে আমার পরিবার কোনোভাবে সম্পৃক্ত হতো না। আমার একটা থিম আছে, আমি জানি না এটা প্রচলিত রাজনীতি কতটুকু অ্যাকসেপ্টেবল আমি জানি না। সেটা হলো আমি ধরেন ওখানে নেতৃত্ব দিচ্ছি, আমি পরিচয় করি, আমার ফ্যামিলির সবাই রাজনীতিতে যুক্ত হবে, তাদেরকে সবাই নেতা মানবে, এইটা আমি বিশ্বাস করি। যার জন্য আমি আমার ফ্যামিলিতে সিঙ্গেল, কিন্তু আমি একা পলিটিক্স করি, আর কাউকে আমি বলছি নো, হবে না। তো এই জন্য আমি চাই যে রাজনীতিটা আমি আমার মতো করে একটা রাজনীতিটা করি, যাতে কোনো ইন্টারফারেন্সটা না হয়। এই থিওরিটা আমি মেনটেন করি। জানি না আমি অন্য যারা রাজনীতি করে তারা কতটুকু মেনটেন করে আমি জানি না, কিন্তু আমি এটা মেনটেন করার চেষ্টা করি। তো আপনি ছাত্র দল করে বিএনপি করে জাসদ পরিবারে ঢুকলেন, এখানে পলিটিক্যাল আলোচনা আন্ডারস্ট্যান্ডিং না, এইটা আসলে কি এরা ওই মানে তখন আপনি যেমন এখন জাসদের তো ওই অবস্থাটা তখন ছিল না, এরা ওই নামে মাত্র এর বড় বোন করতে হিসাবে এদেরকে মানুষ হয়তো ট্রিট করতো যে ওই দ্বারা, কিন্তু বেসিক্যালি তারা ওই ধরনের কোনো অ্যাক্টিভিটিসে সম্পৃক্ত। সো আপনার কোনো হয়নি যে একটা মানে উনি তো তখন বলেছেন নিশ্চয়ই যে উনি পলিটিক্সই করবেন, পলিটিক্যাল ক্যারিয়ার। পলিটিক্স করে বা যে কোনো পলিটিক্স করুক, তার মনটা তো অনেক বড়। কে বলতেন? আমার বাবা। আচ্ছা আচ্ছা। সেই জন্য কোনো দ্বিমত ছিল না যে আমি বিএনপির কাছে বিয়ে দিব, মানে এটা একটা ছিল না বাবার। বাবা জানতো যে ছেলে খুব ভালো, সেই কারণে বাবার কোনো দ্বিমত ছিল না। আপনার বাবা জানতেন ছেলে ভালো, আপনিও জানেন ছেলে এখনো ভালো আছে? এখনো ভালো, এখনো ভালো, আর ভবিষ্যতে তো আর। মানে এটা কি আপনি এই টেলিভিশন ক্যামেরার সামনে বলছেন? না না না, বাস্তবে আমার ঘরে একটা পুরুষ আছে, এটা কখনো চিন্তা করতে পারবো না। শুধু কোনো আকাম করলে, মানে ওই দেশে যদি কেউ কোনো একটা অন্যায় করে তখন দমকায়, তখন বোঝা যায় যে ঘরে আছে, এত চিল্লায়। আর তাছাড়া কোনো চিল্লানি, মেয়ে আছে ঘরের ভিতরে কোনো শব্দ নাই, ও আছে ঘরের ভিতরে কোনো শব্দ নাই, ঝগড়াঝাটি তো নাই। না, আমাদের একটু কি ব্যাপারটা হলো ধরেন রাজনীতিবিদদের, আমি জানি না এটা আর হয় না, মূলত কারণ আছে, বাজার তো করে না, বাজার আমি করি। আবার আমি এটা কিন্তু একটা খুব নিউ কনসেপ্ট। আমি আজ পর্যন্ত বিয়ের 30 বছর, আমি কিন্তু আজ পর্যন্ত কোনোদিন আমি বাজারে যাইনি। বাজারের দায়িত্ব তার উপর। আপনি যেটা বলতে চাইছিলেন, যেটা আমার মনে হচ্ছে এটা হলো যে আমি মনে করি ব্যক্তিগত যে একটা মানুষের কতটুকু প্রয়োজন। আমার কিন্তু খুব একটা চাওয়া পাওয়া নেই যে আমাকে এইটা হতে হবে, এইটা হতে হবে, আমাকে এই সম্পদ অর্জন করতে হবে, আমাকে এই পর্যায়ে যেতে হবে। এটা আল্লাহর নামলে আমি এক সময় ছাত্র রাজনীতি যখন করি, আমি একদিন কোনোদিন এমপি হব, কোনোদিন জনপ্রতিনিধি, এটা কিন্তু কখনোই চিন্তা করেন। আর আপনি মনে আছে, আপনারও তখন, আপনি হয়তো আমাদের ওই সময়, আমরা তখন এরশাদ বিরোধী মুভমেন্টের সময় আমরা মনে করেছিলাম এরশাদ দেশটাকে ধ্বংস করে ফেলেছে, এই জায়গাটাকে উদ্ধার করাই মানে আমাদের দায়িত্ব। আমরা এই যে দলের নেতা হব, এমপি হব, দলের দেশ পরিচালনা করব, এই ধরনের ইচ্ছা কিন্তু কখনোই ছিল না। পরিস্থিতি এই পর্যায়ে নিয়ে এসেছে। এইটাই আমার মনে হয় যে এই যে একটা সুস্থ পরিবেশের একটা মূল নিয়ামক শক্তি বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, আমি আপনাকে একটু সাহস করে ওনার সম্পর্কে কিছু কথা শুনছি। মানে ওনার গোটা তিনেক আপনি ভালো গুণ বলেন, যেগুলো আমরা হয়তো জানি না, সেটা হলে ভালো হয়। আর গোটা তিনেক দোষের কথা বলেন, যেটা জানি না। এবং আপনি, আমার মনে হয় যেহেতু কখনই উনি উচ্চস্বরে কথা বলেন না, আপনি বললেও আর বাড়িতে গিয়ে কিছু বলবে টলবে না। যেমন ভালো দিক হলো সে অপচয় পছন্দ করে না, তারপরে কোনো কিছু নষ্ট করা পছন্দ করে না, মানে অপচয়টাই। তারপরে ধরেন আমরা অতিরিক্ত, যেমন আমিও না, আমার মেয়েও না, আপনি চিন্তাও করতে পারবেন না আমাদের তিনজনের মধ্যে যে আমরা ঈদের ড্রেস নিব, এতগুলা কাপড় নিব, এটা কখনোই হয় না, এটা করি না। কারণ কেন করব, এই আছে থাকে, এটাই চলে যাবে। যে নতুন একটা লাগবে, অফিসে পরবো বা বাইরে পরবো, ঘোরাটা ওই রকম হয় না। কারণ হচ্ছে ধরুন একটা লোক কলাপাড়া থেকে আসতে 2 থেকে 3 হাজার টাকা লাগে। একটা লোক এসে আমাকে বাসায় পাবে না, বা ওকে পাবে না, ওকে না পাক, কিন্তু আমার সাথে 2টা কথা বলতে পারছে, এটা হলো ওদের জন্য বিশাল ব্যাপার। যে ভাবির সাথে কথা বলছে, ভাবি হলো মহৎ কিছু, মানে নেতা নাই তাতে কিছু নাই। এটার জন্য মানে আমি বাসায় থাকি, আমার ওইরকম কোনো আমার সন্তানের এবং ওর এইসব চাহিদা নাই, এটাকে বড় মনে করি। আর হইল যে খাওয়া দাওয়ার ব্যাপারে, ধরেন আজকে বাজার ওইরকম করলাম না, কোথাও আমার অফিসে কোনো মিটিং বা কোনো চাপ ছিল, সেই কারণে হয়তো ডিম, আলু ভর্তা, ডাল এইটুকু হইলো, ওকে আরও ভালো,
এটা আরো ভালো হইলো। এটা নিয়ে কখনো কোনো দিন খাবার নিয়ে বিরক্ত করে নাই, এটা হলো বড়। আর দোষের দিক 30 বছরে কিছু পাওয়া 30 গেল? বছরে দোষটা আসলে খুঁজে পাই না। দোষটা বলতে ওই মেয়ের কথা হইলো যে জোরে কথা বলে মধ্যে মধ্যে, এটা হইলো। আর দোষটা ওইরকম নাই তার মতো। এই যে বললাম না, আমাদের 3 জনের মধ্যে কখনো ইয়ে হয় না যে আমাদের 5তলা বাড়ি হইতে হবে। ঢাকা শহর বিশাল রাজ্য থাকবে, আবার গাড়ি থাকবে। যেমন একটা গাড়ি আছে, আরেকটা গাড়ি একটু ডিস্টার্ব দিছে, বিক্রি করে দিছে। এটা আমাদের মধ্যে যে জলুস থাকতে হবে, একটা মেয়ে থাকতে হবে, একটা বাবার থাকতে হবে, এটা আমরা পছন্দ করি না। যে একটা থাকো, মেয়েরে নামা দিয়ে ওকে নিয়ে যায়, বা ও কোনো সময় রিক্সায় চলে যায়, যেমন ও বাসে বাড়িতে যায়। এটাকে অনেক অনেক রকম মনে করে বিলাসিতা নাকি দেখানোর জন্য না। আমরা চাই আমরা জনগণের পাশে বসে যাই, জনগণ বুঝুক যে এমপি হলে টাকা চুরি করতে হবে না, এই খাল খনন করে টাকা চুরি করতে হবে না, বিভিন্ন মাছের ঘের থেকে টাকা চুরি করতে হবে না, এটা যেন না হয়। এবং এলাকায় ইতিমধ্যেই 2 মাসে মাননীয় প্রধানমন্ত্রী যে কাজগুলো দিয়েছেন, আমি মানে চিন্তাই করতে পারি নাই যে 17 বছর মন্ত্রী এমপিরা কি করেছে, 2 মাসে যা পাইছে। এই বছর এই ঈদেও মাননীয় প্রধানমন্ত্রী গরিবদেরকে টাকা দিয়েছেন, রোজার ঈদেও দিয়েছেন। এবং রোজার ঈদে যা দামি কাপড়গুলো দিছে সেগুলো মানে খুবই সুন্দর। আমি দেখে তো অবাক যে এত দামি ইন্ডিয়ান কাতান শাড়ি, জর্জেট শাড়ি এগুলো দিয়েছে। যা শাড়িগুলো যদি বিক্রি করে আরও অনেক মানুষকে দিতে পারতো, এই দামি শাড়ি দিয়ে ওরা খালি এভাবে ধরে নিয়ে বসে যেরকম একটা জিনিস পাইলো। আমি একটু যোগ করি এখানে। আমি আসলে ইন্টারেস্টিংলি তো উনি তো ভালো পলিটিক্স করলে উনিও ভালো করবেন আমার না না, আমি পলিটিক্স বুঝি না। আমরা যে জিনিসটা আসলে আমার এলাকাটা, আপনি তো নিচে গিয়েছেন কুয়াকাটা, গিয়েছি। আমাদের এলাকাটা তো খুবই কিন্তু গরিব একটি এরিয়া, মানুষের খুব একটা বেশি চাহিদা। মানুষটা চায় একটু তো আপনি ভালো একটা ব্যবহার করেন, হ্যাঁ, তাকে এটাই, একটু এটাই। সময় দেন। যেটা আমার কাছে পাই, আমার কিন্তু গুণ নাই। ধরেন আমি মানুষটা কালো, কিন্তু ওইরকম আমি চেহারা টেহারা ভালো না, আসলো বসেন ভাই, ভাই এটা খাওয়াচ্ছে, কি খুশি। মানে ওদের হাতে কিছু দিলাম, ইয়ে করলাম। এটা যেমন ওদের একটা ঢাকা আস্ত কলাপাড়া জাতীয়তাবাদী ফোরাম করলাম, ওদেরকে আমি বলছি তোরা যত বাধাই আসুক এটা ভাঙবি না, এটা ওরা ভাঙতেছে না। মানে ওরা আমাদেরকে, যেমন ও জেলে গেল, ওরা এসে ভাবি কোনো সমস্যা না, তোরা এই জায়গায় যাইতে হবে, হ্যাঁ কালকে আসিস, এই জায়গায় যাইতে হবে। মানে এই যে ওরাও আমাকে যে সাপোর্টটা দেয়, এই সাপোর্টটা কিন্তু বিশাল ব্যাপার। ওরা আসলো, আমি ওদেরকে বললাম তুই তাকে কথা বললাম, আবার গ্রামের এদের ঠিকই আপনি করে বললাম, বসাইলাম। সেদিন এক লোক আসছে অফিসে, তার বাবার লাশ নিয়ে যাইতে পারতেছে না, ও জানেও না, অত আজারবাইজান। তো এইখানে নিচে বসতেছে অফিসে আমার কাছে। আমি বলছি খবরদার নিচে বসবেন না, চেয়ারে বসেন। বলে চাচি আম্মা আমি কি চেয়ারে বসবো? আমি কই হ্যাঁ। তারপরে সে পানি চাইলো, পানি যে খাইলো ক্ষুধার্ত, মানে লাশটা নিয়ে কিভাবে যাবে। তো আমি যার ভাড়া দিয়ে দিলাম, সে বলে এখন টুল ভাড়া দিয়ে দিতে হবে। আবার টুল গিয়ে ফোন করলাম, ওইখানে আবার নগদে টাকা পে করতে হয়েছে। আচ্ছা তাও আমার ব্যাগে যা ছিল আমি দিয়ে দিছি, নিয়ে গেছে। মানে এইগুলা করা আমার কাছে খুব ভালো লাগে। জি, আপনি বলতে চাইছেন? না, আমি যেটা আমার এলাকার, আমি কৃতজ্ঞতা জানাই আমি আমার এলাকার জনগণের প্রতি, নাগরিক, তাদের খুব একটা বেশি চাহিদা খুব আপনাকে অন্য জায়গা, কারণ আমাদের এলাকাতে অত প্রাচুর্যটা না, তারা খেয়ে পরে বাঁচতে চায়, এখন শান্তিতে বসবাস করতে চায়। এইটা আমি ইনশাল্লাহ এই জিনিসটাকে ইনশিওর করার আমি চেষ্টা করি। আপনি যে কোনো জায়গায় আপনি দেখবেন, আপনার তো বহু অভিজ্ঞতা এবং নানা রাজনৈতিক লোকদের সাথে, যে সরকারি দলের একটা কিন্তু উত্তাপ থাকে, একটা গরম থাকে সবচেয়ে, যে এই সরকারি দল মানে একটা। আপনি একটু যদি ইনশাল্লাহ খোঁজ নিয়ে দেখেন যে আমার নির্বাচনী আসনে ওখানে কারা ক্ষমতা, এটা বোঝার মতো মানে জনগণ সেইটা বুঝতে পারে না, কারণ এমন একটা নিরিবিলি পরিবেশ আমরা আছি। আমরা মনে করি বিএনপি এখন রাষ্ট্রীয় দায়িত্ব পাচ্ছি, এটা হলো আমার মনে হয় এটা আমাদের দায়িত্ব, নট ক্ষমতা। এবং আমি মনে করি আমাদের যারা স্থানীয় নেতারা আছে, যারা আমাদের কর্মী সমর্থকরা আছে, এরাও আমাদেরকে মানে প্রচণ্ডভাবে সহযোগিতা করে। আপনার মেয়ের কথা শোনা হয়নি, মেয়ের বয়স, নাম? মেয়ে ও ইউনিভার্সিটিতে পড়ে, ব্র্যাক ইউনিভার্সিটিতে অনার্স লাস্ট সেমিস্টার পরীক্ষা দিচ্ছে, কিন্তু ও হলো রাজনীতি বিমুখ একটা মানুষ। কি নাম? ওটা হলো আনিকা তাসনিম মৌলিক। এবং সে খুব রাজনীতিকে খুব একটা পছন্দ করে না, এবং সে তবে এইটুক বোঝে যে এখন একটু বোঝা ধরছে, আগে অত বোঝে নেই। আগে আমার সাথে অনেক তোমার বাসায় এত লোক আসে, এই আসে, সে আমার ডিস্টার্ব হয়, এগুলি ইদানিং একটু সে বুঝতে পারছে যে মানুষ প্রবলেম ফেস করে, এর জন্য আসে।
এই একটা জিনিস আছে। এবং তার ব্যক্তিগতভাবে সেও খুব শান্তপ্রিয় মানুষ, খুব অত বেশি তার কোনো চাহিদাও নাই, ডিমান্ডও নাই, কোনো ঝামেলা। অনেক আছে না, অনেক ছেলেমেয়ের খুব বহু আবদার থাকে, বহু শখ থাকে, এইটাও নাই। সে যা আছে তার এটা নিয়ে এসেছে, মানে অর্থাৎ আমাদের লাইফটা তো সে দেখছে ছোটবেলা থেকে। এর মধ্যে তার মধ্যে ওইরকম একটা স্পিরিট তার মধ্যে কাজ করে যে না, মানুষ তো এইভাবে চলতে হয়। অনেকে খেতে, অনেকে আসে দেখে, সে এসে বলে যে আমার এই প্রবলেম, এই প্রবলেম, এই প্রবলেম। তো এইটা সে এখন রিয়েলাইজ করতে পারতেছে যে মানুষের অনেক সমস্যা আছে। তবে একটা কথা বলে যে, আমি অনেক সময় বলি এলাকায় একটু চলো বা দেখবা, সে বলে না আমি তো তোমাদের এই রাজনীতি করি না বা তোমাদের এগুলোর সাথে ইনভলভ না, আমাকে তুমি জড়াতে চাও কেন, এরকম একটা টেন্ডেন্সি সে মানে নিজেকে ও বলে নিয়ে। কি আমি তো সবার সমাধান করতে পারবো না, তাহলে আমি যে কষ্টগুলো শুনতেছি সেগুলো তো সমাধান করতে পারবো না, সেই জন্য আমি আসলে এটাতে জড়াইতে চাই না। কারণ এক একজনের শুনবো আমার খারাপ লাগবে, আমি চোখ দিয়ে পানি পড়তে থাকবে, আমি পারবো না মা। এই জন্য খুব ইয়ে করে সে যখন এতটুকু ছোট, তখন একটা লোকের ট্রেনে হাত পা কাটা পড়ছিল, সেই সময় সেই লোকটাই এখনো আসে আমাদের বাসায়, 8,000 টাকা দিছে। এবং আমাদের এক টিচারের ছেলের ব্রেন টিউমার হয়েছিল, তাকে সে 10,000 টাকা দিছে। মানে সে বুঝতেছে এই যে মানুষের সাথে যে একটা মানুষের যে প্রবলেম আছে এটা সে রিয়েলাইজ করে। কিন্তু সে পলিটিক্যাল যেগুলি সে মনে করে যে বাচ্চারা খুব একটা আমাকে মাঝে, আর আজকালকার বাচ্চারা কিন্তু খুব রিয়াক্ট করে। এবং আমাকে মাঝে মাঝে সে বলে তোমার ওই লোকটা আসছে না, ওই লোকটা খারাপ লোক, ওই লোকটা কি যেন চায় তোমার কাছে, খবরদার ওই লোকের কিছু করবা না। মানে এই যে আসলে আজকাল এই নতুন প্রজন্মকে বোঝা কিন্তু আমার মনে হচ্ছে এটা আরেকটা আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ। এদের কিন্তু চিন্তা চেতনা ধ্যান কিন্তু আলাদা। আপনাদের অফশোর কাটে কিভাবে, মানে অফশোর বলতে তো আসলে আমাদের তো সময় নাই থাকে ওরকম। রাজনীতি নিয়ে এত ব্যস্ত থাকতে। অফশোর এটুকু কাটে, যেমন এলাকায় যদি আমরা থাকি, আমার এলাকায় কিন্তু একটা আপনি জানেন পর্যটন এরিয়া, হয়তো আমরা একটু তো সন্ধ্যার পর একটু সময় পেলাম, একটু কুয়াকাটা গেলাম, একটু ঘুরে আসলাম, সময় পেলাম একটু আরেক জায়গায় গেলাম, এইরকম মাঝে মাঝে এলাকায় হয়। আর ঢাকায় তো ওই রকম আসলে সুযোগটা হয় না, যা কিছু যদি কোনো স্পেশাল কোনো প্রোগ্রাম থাকে এগুলিতে আমরা হয়তো অ্যাটেন্ড করি। আর ওইভাবে খুব প্ল্যান ওয়াইজ কিছুতে যাওয়া হয় এরকম হয়। ছবি দেখা, গান শোনা, এটা টিভি, বাইরে যাওয়া, এর বাইরে হয় না। মুভি দেখা, টিভিও কম দেখা, কারণ টিভির রুমটা হলো জনগণের, সেই জন্য টিভি ওরকম দেখা হয় না। আপনার ভবিষ্যতে রাজনীতি করবার ইচ্ছা আছে? মানে অলরেডি আমি এত বুঝতেই পারছি যে আপনার পলিটিক্যাল আমি সেন্স বেশ। ওর চেয়ে বেশি মিটিং করতে হয় আমার, আমি তো জনগণের ভাষায় কথা বলি, আমি তো এইভাবে কথা বলি না। আমি ওই যে ওদের দেশে ইলেকশনের সময় সে আবার গিয়ে এলাকায় গিয়ে সে মিটিংগুলি করে, বহু মিটিং এসে করে। আমি তো স্ট্রোক করার পরও যে এত পারবো সেটা বুঝতেও পারি নাই যে এত কষ্ট করতে পারবো। এবার অনেক কষ্ট করছি, কিন্তু আল্লাহর রহমতে আরও ফল ভালো হওয়ার কথা ছিল। এমনি 55,000 ভোট বেশি পেয়েছে, আরও হয়তো লাখখানেক ভোট বেশি পাওয়ার কথা ছিল। সেটা ওটার দলের লোকরা কিছু বেইমান তো একটু করেই, ওটা একটু আছে। আরেকটা হলো কি, আমি যেটা আমার, তবে আমি তার প্রতি একটা জায়গায় খুব গ্রেটফুল যে ধরেন আমার ফ্যামিলি যারা আছে, ধরেন ফ্যামিলি এরা কিন্তু অত অ্যাক্টিভ না, একটু মডার্ন রাজনীতিতে নাই তারা। আমি যখন এই যে আমার মামলা, জেলে যাওয়া, খোঁজখবর নেওয়া, এগুলির ব্যাপারে তার সব তাকে একা স্বার্থ, একদিকে অফিস স্বার্থ হয়, মেয়েকে দেখতে হয়। এবং আমার একটা দুঃখজনক ঘটনা আছে আপনার, যে আমার মেয়ে যখন এসএসসি পরীক্ষা দেয়, প্রথম দিন আমি মনে আছে সে আমি গিয়ে হলে দিয়ে আসলাম, দ্বিতীয় দিনে আমি অ্যারেস্ট হয়ে গেলাম। সে পরীক্ষার হলে আবার সে যখন আবার অনার্সে পড়ে, তখন এইটা আবার অনার্সে যখন পড়ে, তখন আবার ওই যে ব্রাকে ওদের আবার 3 মাসের একটা ওরিয়েন্টেশন কোর্স আছে, ওই সাভারে গিয়ে থাকতে হয়। আমি তো অ্যারেস্ট হয়ে গেছি পার্টি অফিস থেকে, একই সাথে যে 1400 লোক অ্যারেস্ট হলো। একে বারবার জিজ্ঞেস করতেছে যে কি ব্যাপার, বাবা আসে না কেন? এটা আমার সাথে দেখা করতে আসে। ওর বাবা বলতেছে, ও বলতেছে তোমার আব্বা তো অন্য কাজে ব্যস্ত, এই জন্য আসে। পরে সে বুঝছে আরেকজনের ফেসবুক দেখে যে আমি গ্রেপ্তার। এইরকম কিছু দুঃখজনক ঘটনা আছে। অবশ্য এগুলোর সাথে এখন তো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তারপর আমি একবার স্ট্রোক এর আরেকটা ঘটনা যে আমি একবার তখন কেরানীগঞ্জ জেলে, তখন আওয়ামী লীগের 2022-এ, তখন এমন একটা অবস্থা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমরা সহ একসাথে অ্যারেস্ট হয়েছিলাম সব 13 জন। আমরা একই রুমে থাকতাম, একই বিল্ডিংয়ে, কিন্তু আমাদেরকে 15 দিন পর একদিন দেখা। নর্মাল আমাদের বিল্ডিংয়ের বাইরে যাওয়া নিষেধ আমাদেরকে, তারা বলতেছে সিকিউরিটি। আপনি মনে করেন জেলখানার মধ্যে একটা বিল্ডিং, সেইটার বাইরেও আমাদের যেতে দেয়নি।
এর মধ্যে উনি প্রায় যেতেন, আমার ঔষধ, কারণ আমি ডায়াবেটিস, আমাকে ঔষধ দিতে হলো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসাই রাখছে, ওনাকে ঔষধ দিতে দেয়নি। জেলার বলছেন দিচ্ছি, এর মধ্যে ওখানে বসে উনি স্ট্রোক করলো। এই প্রবলেম নিয়ে আমরা ফ্যামিলি এখনও এটা নিয়ে সাফার করতেছি, তাকে এখনও নিয়মিত ডাক্তার দেখাতে হচ্ছে, অনেক সময় অসুস্থ হয়ে যায়। এটাই রাজনীতির কারণে দিস ইজ দ্য গ্রেট স্যাক্রিফাইস। এই 30 বছরে কখনো মনে হয়েছে যে রাজনীতিটা উনি না করুক? না, কোনো অভিজ্ঞতা, এই যে জেলে গেছেন, এই যে মেয়ের কোনো অভিযোগ? কষ্ট হয়েছে খুব, কিন্তু যেমন গাজীপুরে আমার প্রতিদিন যেতে হয়েছে, মেয়েটাকে অন্য কারো কাছে রেখে গেছি। ফ্যামিলি সত্যি কথা বলছে যে ফ্যামিলি কেউ হেল্প করে নাই। মানে আমার মেয়েটাকে যে দেখবে, ছোট মেয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে, একা ঘর থেকে গিয়ে, মানে কেউ দেখবে সেটা না। আর বোনরা তো সবাই সরকারি চাকরি করে, বড় বড়, তারা তো আমার বাসা আশেপাশেও আসে না ভয়ে, চাকরি যদি চলে যায় সেই ভয়ে। তা আম্মা ছিল কয়েকদিন, আম্মাও খুব কান্নাকাটি করতো, আমার কাছে থাকতো। তো আম্মা মারা গেছে 2020-এ। তো ওর ফ্যামিলি আসলে ওই দিকটা কেউই হেল্প করে নাই, আশাও নাই কখনো যে বাসায় থাকি একটু মানসিক শান্তিটা দেই, এটা কখনো কেউ করে নাই। এটা আমি একা করছি, একা সব সময়। যখনই রেস্ট হয়েছে, মেয়ে কখনো বাবাকে বলে এই রাজনীতি না করতে, ছেড়ে দিতে? না, সে তার মতো আছে, শুধু বলে মন্ত্রী হতে পারলাম না, এত কষ্ট করো, এটা নিয়ে একটা দুঃখ আছে। বলে যে বাবা এত কষ্ট করছো তুমি, এত পরিশ্রম করছো তুমি, তো 17 বছর তোমার মতো কষ্ট কেউ করে নাই, এটা বলে। সময় তো আছে, সময় তো, হ্যাঁ, না এটা নিয়ে সবেমাত্র শুরু একটা নতুন পরিবর্তন। সারক এটা ইয়ে করে না। এখন রাজনীতি আমাদের তো একেবারে ছোটবেলায় একটা লোককে একটা করে ডিম দিতে হবে। মেয়েটা যারা থাকতো মেয়েদের বলতো যে এই দেখিস না, আমার মা একজনকে একটা ডিম দেয়, তোরও একজনকে একটা ডিম দিবে। আমি অফিসে গেলে বলতো এরকম করতো আর কি। মানে মানুষের প্রতি তার সিম্পিতি আছে খুব, এলাকার লোকদের প্রতি। এলাকার লোক হয়তো একটা পা নাই, ইয়ে নাই, 2000 টাকা করে দিয়ে দিল, তার একটু টাকা জমায়, খালারা জন্মদিন বেশ টাকা পয়সা দেয়, এগুলো জমায় রেখে ওই গরিব মানুষকে খুব হেল্প করে। এবং সে ওই যে ব্যাংকে টাকা রাখলে ওই যে এটা সুদ আসে, সে কখনো এটা ইয়ে করে না, এটা গরিব মানুষকে দিয়ে দেয়। এটার মধ্যে ওনার সম্পর্কে একটু আপনার কাছ থেকে শুনি। আপনি তো কিছু প্রশংসা করলেন, আর নির্ভয়ে বলতে পারেন, কারণ আপনাদের যে এইটা তো রিয়েলি এটা স্বীকার করতে হবে, কারণ আমার ফ্যামিলিটাতে তো মানে বাজার করা থেকে শুরু করে ফ্যামিলি মেনটেন করা, সে টোটালি দায়িত্বটা সেই পালন করে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ আমি বাজার করি না, আমি কোনো দায়িত্ব নেই না, এটা তো তার জন্য গ্রেটফুল। তারপর এই যে রাজনৈতিক হ্যাজান, সে একটা অফিস করে, তারপর ওই এগুলোর সাথে তাকে সামলাতে হচ্ছে, এই জন্য তো সত্যি সে প্রশংসা পাওয়ার যোগ্য। পাশাপাশি হলো যে আসলে আমাদের মানুষের যেই প্রত্যাশাটা, মানে আপনি বোঝেন একজন রাজনৈতিক দলের নেতা বা কর্মী কতটুকু পূরণ করতে পারে। আমরা কাউকে অনুরোধ করি, রিকোয়েস্ট করি, বা নিজেরা যতটুকু সামর্থ্য আছে সেটুকু করি। অনেক সময় দেখা যায় এটা আমাদেরও কষ্ট লাগে যে একটা লোকের এমন সমস্যা আছে যে আসলে সলভ করা উচিত, কিন্তু আমরা পাচ্ছি না। আর এখন বিশেষ করে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়, মানুষের প্রত্যাশাটা অনেক। আর আপনি গ্রামের মানুষ তো আসলে অত বোঝে না, মনে করেন এমপি সাহেব বলে দিলেই সব হয়ে যায়, অথবা এমপি সাহেব এটা কেন করে না, এটা মানে আমার প্রতি তার ওই এমপির কাছে সব ক্ষমতা, হ্যাঁ ক্ষমতা, এই ধরনের কিছু বাস্তব সমস্যার আমরা মুখোমুখি হই। এই সময় অনেকটা নিজেকে খুব অসহায়, দুর্বল মনে হয় যে আমরা যদি এই কাজগুলি মানুষের করে দিতে পারতাম তাইলে অনেক। আর দ্বিতীয়ত আমার এরিয়াটা তো খুব অনুন্নত এরিয়া, যার জন্য মানুষের প্রত্যাশাটা কিন্তু একটু অনেক বেশি। সো পলিটিশিয়ান এবিএম মোশাররফ হোসেনের কাছে আপনার দেশের একজন নাগরিক হিসেবে কি চাওয়া, মানে ওয়াইফ হিসেবে না, দেশের একজন নাগরিক হিসেবে ওনার কাছ থেকে আপনি কি চান, কি প্রত্যাশা চান? আমি আসলে ওইরকমভাবে কিছু চাই না। আমি চাই জনগণ, যেসব গরিব জনগণ আছে, তারা যেন তাদের দুঃখটা বলতে পারে এবং বলে। যে একটা ভ্যান চালক, সে ফোন করলো, সে ধরলো, এটা কিন্তু অনেকে বলে না। যেন আমি একজন এখন তথ্যমন্ত্রী, ওনার পিএসকে ফোন করছিলাম, আমার পাশের রুমে সে চাকরি করে, খুব বিপদে পড়ছে, সমস্ত গাছ কেটে নিয়ে যাচ্ছে। তা আমি ফোন করছি যে ঢাকা ইউনিভার্সিটির ডেপুটি লাইব্রেরিয়ান, আমি তখন লাইব্রেরিয়ানের দায়িত্বে। তো উনি বলে কি আপনি পরের দিন 4টার সময় ফোন করেন। আমি আর পরের দিন করিনি ফোনটা। কিন্তু আমি আমার হাজব্যান্ডকে দেখছি, একজন ভ্যান চালক ফোন করছে, সে ধরছে, এবং আমিও ধরি এটা।
আমি অফিসে থাকি, অনেকে বলে যে আপনি অফিসে থাকেন সমস্যা হবে না, আমি কই না, আমার স্যাররা ওই সমস্যা করে না, আপনারা করতে পারেন ফোন। তো আমি এই যে শোনা বা ওর মতো লোক পলিটিক্স করা উচিত, এইটা আমি মনে করি। সারা বাংলাদেশে যদি এর মতন কমপক্ষে ধরেন 15-20 জন হয়তো, আমাদের বাংলাদেশ আরও উন্নতির দিকে চলে যেত। কারণ ওর তো বললামই প্রথমেই যে ওর কোনো লোভ নাই, ওর বউরও নাই, ওর সন্তানেরও নাই। এটা অবশ্য নিজেরটা নিজেই বললাম আমি, কিন্তু ওর নাই। ছোটোবেলা থেকে এলাকার কষ্ট দেখে আসছে, সেই জন্যে ও পলিটিক্সে ঢুকছে। কারণ এত লোক ওই যে রাস্তার পাশে ছোট ছোট ঘর করে থাকতো, এই বন্যায় এসে নিয়ে যেত ওদেরকে। তো ওই কষ্ট দেখে মনে হতো যে আমি পলিটিক্স করলে আমি কিছু তৈরি করবো, ওই যে ছোট ছোট ঘর, এটা কী বলে ওদেরকে এগুলা, ওই যে নীলগঞ্জ আছে, তারপরে আবাসনগুলো করে দেবে। এবং বেগম খালেদা জিয়া যখন 2004-এ না 2004-এ গেছে, তখন ওই যে মোশাররফ যে দাবি দাবাগুলো করছে, তখন কিন্তু মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়া উনি বলেছিলেন যে মোশাররফের যে দাবি দাবাগুলো করেছে সেগুলো যুক্তিসঙ্গত, এবং সকল দাবি দাবা উনি মেনে নেবেন। শুধু আমার রাজনীতিতে মূল টার্নিং পয়েন্ট হলো আমি যখন ছাত্র রাজনীতি থেকে বিদায় নিলাম, খুব ছোট্ট করে, আমার হাতে সময় নেই, তখন বেগম খালেদা জিয়া আমাকে, মানে আপনার বিএনপি তো 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল 111 আগে, কিন্তু 2 বছর আগে উনি আমাকে গিয়ে নমিনেশন ডিক্লেয়ার করলেন এবং আমাকে বলছে যে মোশাররফ যা যা দাবি করে সব, এবং আমাকে গত 2001 থেকে 6 পর্যন্ত 400 কোটি টাকার কাজ আমার নির্বাচনে আসলে, এবং আমার এই নির্বাচনে বিজয়ের পিছনে সেইটা একটা বড় কারণ হিসেবে কাজ করেছে। মানুষের মধ্যে এই একটা ধারণা জন্মেছে যে উনি কিছু করতে পারবেন। আমার মানে এটা রাজনীতিতে আমার জন্য খুব একটা ইতিবাচক রোল। আমরা একেবারে শেষের দিকে, সো ঈদের অনুষ্ঠানে যারাই আসেন তারা একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেন। নিঃসন্দেহে এই আলোচনার মধ্যে অনেক আনন্দের উপাদান ছিল, কিন্তু আপনারা গান শোনাতে পারেন, আমাদেরকে আবৃত্তি করে শোনাতে পারেন, যে কোনো কৌতুক শোনাতে পারেন, জাস্ট বেশি সময় না, 1-1.5 মিনিট করে। আসলে গান টান তো আমি গানও শুনতে পারি না। আপনি আগে করেন, পরে উনি। না, তুমি কও, না এটা আসলে গান তো আমরা পারি না। তবে আপনাকে একটা কথা, দুইজনের একসঙ্গে তবে আমাদের ওখানে একটা জিনিস আমি মনে করি যে সাধারণ মানুষ মনে করে, যেমন আমাকে অনেক অনেক অনেক, যেমন আমি দেখেছি মানুষের ফিলিংসটা, যখন বেগম খালেদা জিয়া জেলে অনেক অসহায় বুড়ো লোক, বুঝে না, আইসা কাঁদতো যে উনি খুব কষ্টে আছে, তাই না, ওনাকে খেতে দেয় কিনা, কারণ সাধারণ মানুষ তো অনেকে জেল তেল সম্বন্ধে ধারণাগুলি নাই। এইগুলি কিন্তু আমাকে মারাত্মক উৎসাহ যোগাতো, যে মানুষের যে একটা ফিলিংস, মানুষের যে একটা ভালোবাসা, মানুষের যে একজন একটা মমত্ববোধ, এইটা কিন্তু রাজনীতিতে আমি মনে করি আমরা যদি সবাই ধারণ করতে পারি, এটা খুব একটা পজিটিভ দিক হবে। আর আপনারা যেটা বলছেন আনন্দ ফুর্তি, আসলে রাজনীতি এই যে আমরা তো মাঝে মাঝে এটা চেষ্টা করি, আসলে করি, সেটাই মিলে দুজনে মিলে শোনান। তো আমি অত পারি না, যা পারেন তো সবাই জানে। আমরা ওই যে বললাম না, ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরাম করছি, ওরা বছরে 2টা প্রোগ্রাম করে, ঈদ পুণ্যমিলনী নিয়ে আরেকটা পিকনিক করে, এটাতে আমরা খুব আনন্দ করি, খুবই খুব মজা পাই দুজনে মিলেই। আসলে অত তো যেটুকু হয়। বলো তো, এটা বলো, কবিতা এটা বলো। আমি কবিতা পড়ি কখনো, বলো। আসলে এটা নিয়ে একটু সমস্যা, আপনি যা পারেন। আমার হাতে আছে 1 মিনিট। আমি যখন একটা কথা বলি, যেমন আমাদের কথা বলে সময় চলে যাবে, আমরা কৌতুক পছন্দ করি খুবই। আমি এরকম একটা ঘটনা আছে, যেন আমরা বরিশালে যাচ্ছি, হঠাৎ করে দেখা গেল লঞ্চ থেকে একটা বাচ্চা পড়ে গেল। এখন বাচ্চার মাথা চিৎকার করে বলতেছে যে এমন কি কেউ নেই আমার বাচ্চাটা রক্ষা করতে পারে। তো সবাই চুপচাপ। হঠাৎ দেখলো একটা লোক পানিতে পড়ে গেল, গিয়ে সাঁতরাইয়ে বাচ্চাটা তুলে নিয়ে আসলো। এখন ওই মহিলা বলতেছে যে আপনার মতো এত সাহসী, এত মানুষের উপকার, বরিশালের ভাষায় বললি তো একটু মজা পাই। আপনার মতো এত এত সাহসী, এত মানুষের উপকার করার মতো লোক আমি জীবনে আর দেখিনি। এই কথা আপনার আমি কি দিয়া যে ধন্যবাদ জানানো জানি না। আরে রাখেন, আগে কনকেট আমার ঠেললে ভালো, ধাক্কা দিয়া ধাক্কা। অনেক ধন্যবাদ শাহীন সুলতান এবং মিস্টার এবিএম মোশাররফ হোসেন। দর্শক, কথা বলছিলেন এই দম্পতি। এবিএম মোশাররফ হোসেন একজন রাজনীতিক, তার সহধর্মিণী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত, এবং দুজনের মধ্যে যে বোঝাপড়া, এবং যেটা মানুষ সাধারণত রাজনীতিবিদদের কাছে আশা করে এবং তাদের পরিবারের সদস্যদের কাছ থেকে আশা করে, যে তারা জনসেবায় নিজেদেরকে ব্যাপৃত রাখবেন, নিজেদের চাহিদা প্রয়োজনের বাইরে যেন অতিরিক্ত কোনো চাহিদা না হয়,
কারণ এই অতিরিক্ত চাহিদার ফলাফল কি সেটাও আমরা আমাদের রাজনীতিবিদদের অনেকের ইতিহাসে অনেকের ক্ষেত্রে দেখেছি যে পরিবার শুদ্ধ জেলে যেতে হয়। আমরা চাইব যে দীর্ঘদিন পর, বহু বছর পরে বিএনপি ক্ষমতায় এসছে রাষ্ট্র জনগণের ভোটে, ভবিষ্যতে যেন এরকম দৃশ্য আমাদেরকে না দেখতে হয়। এবং সেই ক্ষেত্রে এই উদাহরণটা ওনারা যেটুকু বলেছেন আমরা সবটাই সত্য বলে ধরে নিচ্ছি এবং এই উদাহরণ অন্যান্যরাও কাজে লাগাবার চেষ্টা করবেন নিজেদের জীবনে। দর্শক, আপনাদের সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।